খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। বাংলাদেশ পাকিস্তান সিরিজ শুরু হয়ে গেছে, প্রথম ম্যাচ হয়ে গেছে, বাংলাদেশ দুর্দান্ত একটা জয় পেয়েছে। ম্যাচ নিয়ে আলাপ করবো আমরা। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। তিতুমির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তিতুমির ভাই, একটা লম্বা সময় পর বাংলাদেশ গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলো এবং বেশ শক্তিশালী প্রতিপক্ষই বলা চলে পাকিস্তানকে, বাংলাদেশের তুলনায় আর কি। সেখানে বাংলাদেশ একটা খুবই ডমিনেটিং একটা উইন পেল। অনেকেই বলছেন যে ঘরের মাঠে বলেই কি বাংলাদেশ এই ধরনের জয় পেল, নাকি হচ্ছে ব্যাটে বলে সব দিক থেকেই বাংলাদেশ ইনসেইন লেভেলের ক্রিকেট খেলেছে গতকাল। অনেকগুলোই কারণ আছে, আসলে কোনো নির্দিষ্ট কারণ বলা যাবে না। প্রথমত হচ্ছে পাকিস্তানের এই দলটাও যে একেবারে খুব শক্তিশালী বলা যাবে না। তাদের 4 জন ক্রিকেটারের অভিষেক ঘটেছে, অনেক সিনিয়র ক্রিকেটার, বাবর আজম নেই, ফখর জামান। ব্যাটিং লাইন আপটা তাদের অনেক দুর্বল। বাট তার এগেনস্টে বাংলাদেশ যে পারফর্ম করেছে, আমার মনে হয় যে বাংলাদেশের প্রথমত দীর্ঘ সময় বিশ্বকাপে না খেলার একটা ধাক্কা ছিল। মানসিকভাবে ক্রিকেটাররা সেটাকে ওভারকাম করে সে মাঠে নেমেছে এবং পারফর্ম করেছে। তার চেয়ে বড় কথা, বাংলাদেশ একটু আমাদের জন্য আননোন ক্রিকেট খেলেছে। কীরকম? সাধারণত আপনি যেটা এক্সপেক্ট করেন সেটা হয়নি। যেটা আসলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির খুব ভালোভাবে বলেছেন যে সিলেবাসের বাইরের প্রশ্নে বাংলাদেশের কাছে হেরে গেছে পাকিস্তান। মানে হঠাৎ করে আপনি এই মিরপুরের উইকেটে পেসার নাহিদ রানা যে এরকম তছনছ করে দেবেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে, এটা আমরা কেউ ভাবতে পারিনি। এবং এই রানটা সত্যিকার অর্থে আমিও এতটা আশাবাদী ছিলাম যে বাংলাদেশ এত সহজে জিতবে, 15 ওভারে এরকম ডমিনেট করে জিতে যাবে। সো ওভারঅল বাংলাদেশ খুব খুব ভালো ক্রিকেট খেলেছে। অবশ্যই ক্রেডিট গোজ টু ক্রিকেটার্স। এবং একই সাথে আমার মনে হয় যে এটা একটা দারুণ দারুণ সূচনা। বিশ্বকাপের পরপরই আরেকটা বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশের যে প্রস্তুতির সিরিজ, আমার মনে হয় সেই হিসাবে বাংলাদেশের এইটা ফুল মার্কস পাবে বাংলাদেশ দল। একটা কথা আপনি বলছিলেন যে আমির যেটা বলছিল যে সিলেবাসের বাইরে থেকে, আমার মনে হয় নাহিদ রানাকেও তারা ভাবেনি। কারণ আমরা সাধারণত যেটি দেখি যে হচ্ছে মিরপুরের উইকেটে বাংলাদেশ সাধারণত এমনও হয়েছে একটা পেসার নিয়ে খেলেছে বা দুইটা পেসার নিয়ে খেলেছে। আমরাও গতকাল ম্যাচ শুরুর আগ পর্যন্ত ভাবছিলাম যে তাসকিন এবং মুস্তাফিজ হয়তো বা স্টার্ট করবেন, সেখানে নাহিদ রানাকে অনেকেই ভাবেনি। ইভেন ক্রিক ইনফো আমরা দেখেছি তাকে স্টার্টিং 11-এ রাখেনি। তো সেখান থেকে তিনি মনে হয় তাকে সম্ভবত পাকিস্তানিরাও সেভাবে তাদের প্ল্যানে রাখেনি বা তাকে পড়ে আসেনি আসলে। না, সেটা তো অবশ্যই। নাহিদ রানাকে তারা আমার মনে হয় না আগে লিমিটেড ওভারে ফেস করেছে। এবং তার ধরেন নর্মালি উইকেটে কিন্তু একটু শুরুতে টসটা খুব ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশ টস জিতেছে, ফিল্ডিং করতে নেমেছে, ফলে উইকেটের সম্পূর্ণ সুবিধাটা বাংলাদেশ নিতে পেরেছে। সেই সময় আমি তো বলবো নাহিদ রানাকে একটু পরে বরং বোলিং আনা হয়েছে। তাসকিন মুস্তাফিজকে শুরু না করিয়ে মুস্তাফিজের জায়গায় যে নাহিদ রানাকে আরেকটু আনা যেত, প্রবাবলি তিনি আরও বেশি আর্লি ব্রেক থ্রু দিতে পারতেন। বাট হোয়াট এভার, সো উইকেটের একটু ঘাস ছিল, সেটা সুবিধাতে তিনি কাজে লাগিয়েছিলেন। এবং যে লেন্থে নাহিদ রানা বল করেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। এই লেন্থে পাকিস্তানের ব্যাটাররা, আমার ধারণা তারা প্র্যাকটিসও এটা করেননি। একটু শর্টিশ লেন্থ, যেটা আসলে তাদের বেশ অসুবিধা হয়েছে এটাতে। আপনি যদি খেয়াল করেন একটু কিন্তু ধরেন গুড লেন্থের বল পেলেই রিজওয়ান কয়েকটা শর্ট খেলছিলেন, খুবই ভালো ব্যাটে আসছিল। কিন্তু যখনই নাহিদ রানা একটু শর্ট বাউন্সি বল করা শুরু করেছেন, ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছেন এবং তারা অবশ্যই এটার জন্য প্রিপেয়ার ছিলেন না। এবং যেহেতু তাদের আনকোরা ব্যাটার আসলে অনেকেই, ফলে স্বাভাবিকভাবেই তাদের ভুগতে হয়েছে। নাহিদ রানার পেস 145-এ তিনি টাচ করেছেন রেগুলার বেসিস। তাদের জন্য এটা অবশ্যই আমার মনে হয়েছে যে একটু তো তারা হতচকিতই হয়ে গিয়েছে। রাইট। পাকিস্তান যে স্কোরটা করলো 114, তাদের হচ্ছে লোয়েস্ট স্কোর এগেনস্ট বাংলাদেশ। আমরা একটু দেখতে পারি বাংলাদেশ এর আগে হচ্ছে বাংলাদেশের এগেনস্টে তাদের সর্বনিম্ন স্কোর ছিল হচ্ছে 161 সম্ভবত। বাংলাদেশের প্রথম জয় 1999, বাংলাদেশের প্রথম জয় ছিল পাকিস্তানের বিপক্ষে, বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় ছিল। তো সেখান থেকে বাংলাদেশ এতগুলো বছর পর, 27 বছর পর তাদেরকে এত কম রানে আটকে দিতে পারলো। এবং কালকে একটা সময়ে সম্ভাবনা জেগেছিল যে তিতুমির ভাই, যে মনে হচ্ছিল যে বাংলাদেশ তাদেরকে 100 রানের নিচেই আটকে রাখতে পারবে। আমার মনে হয় যদি ওই সময়টায় নাহিদ রানা কন্টিনিউ করতেন সেটিও হয়তো হতে পারতো। অথবা মেহেদী হাসান মিরাজ যদি তিনি তার নিজের বোলিং কোটা শেষ করতে না চাইতেন। বাট প্রবলেম আমার মনে হয় মিরাজ এই সুযোগটা কাজে লাগিয়েছেন, তার নিজের কনফিডেন্সটা বাড়িয়ে নিয়েছেন, 10 ওভার বল করেছেন। কারণ জানেন এই ম্যাচে আসলে তার একটা ভালো অপরচুনিটি আছে ভালো বোলিং ফিগার হওয়ার। সেটা হয়েছে, 3টা উইকেট পেয়েছেন, রানও খুব বেশি দেননি। বাট অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি আর কোনো বোলার বোলিং কোটা পূর্ণ করতে পারেননি। বরং এই সমস্ত ম্যাচে সাধারণত আপনি চাইবেন আপনার সেরা বোলার যিনি ভালো করছেন তাকে দিয়ে বল করিয়ে উইকেটগুলো তুলে নিতে। সেই জায়গাটায় মিরাজ যেটা মনে হয়েছে যে তিনি আসলে নিজের বোলিংটা একটু ঝালিয়ে নিতে চেয়েছেন অবভিয়াসলি, এবং একই সাথে ক্যাপ্টেন হিসেবে তিনি আসলে একটু শো করতে চেয়েছেন দলকে যে তিনি সামনে থেকে আসলে পারফর্ম করে দলকে জেতাতে চান। স্কোরবোর্ড আসলে অনেক কিছু বলবেন এই ম্যাচে, বিশেষ করে শুরুতে বাংলাদেশের বোলিংয়ে
আমার মনে হচ্ছে যে শুরুর জুটি কিন্তু বেশ ভালো এগোচ্ছিল পাকিস্তানের। 41 রানে একটা জুটি ছিল, জি। সবকিছু এলোমেলো হয়ে যায়। তার মানে হচ্ছে নাহিদ রানা এক্স ফ্যাক্টর বাংলাদেশের, এবং এখন এইটা মনে হয় আরো বেশি। আপনি যদি এখন থেকে, আমরা বলছি বারবার 2027 বিশ্বকাপ, লম্বা সময় নাহিদ রানার মতো পেসার যার এখনো আলহামদুলিল্লাহ কোনো ইনজুরিতে পড়তে হয়নি, কিন্তু তাকে যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে না পারি, সেই সংখ্যাটা তৈরি হবে, তার গতি কমে যাওয়ার, তার ইনজুরি প্রন হওয়ার। তো সেই বিষয়টা এখন আমাদের খুব কেয়ারফুলি এগোতে হবে আসলে। রাইট। তিতুমির ভাই, ব্যাটিং নিয়ে একটু কথা বলতে চাই। যে আপনি শুরুতেই বলেছিলেন যে 114 রান বাংলাদেশ চেজ করবে 15 ওভারে, এটা আমরা কেউই আশা করিনি। মাত্র 2 উইকেট হারিয়ে আমার বাংলাদেশের সম্ভবত তাড়াহুড়ো ছিল যে ইফতারের পর তারা মনে হয় আর ব্যাটিং এ নামতে চায়নি, এই ধরনের একটা ব্যাপার হতে পারে। কিন্তু আসলে কি এরকম নাকি, মানে প্লেয়ারদের, ব্যাটারদের আসলে ওই সময় মাইন্ডসেটটা কি হতে পারে, মানে এত তাড়াহুড়ো কেন ছিল তাদের? প্রথমত এখন মডার্ন ডে ক্রিকেটটা আমার মনে হয় এটাই খুবই আইডিয়াল সিনারিও। আপনি যখন অপোনেন্ট খুব কম রানে অল আউট হয়ে যাবে, আপনি যখন হাতে 10 উইকেট 50 ওভার, আপনি চাইবেন এই ম্যাচগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে, একেবারে ফ্লাইং স্টার্ট করতে। সেই কাজটা তানজিদ তামিম খুব দারুণভাবে করেছেন। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, অপর প্রান্ত থেকে মানে সবাই মিলে মারতে জানে। যখন দেখছেন তানজিদ তামিমের ব্যাটে রান আসছে, ফ্রি ফ্লোতে তিনি খেলতে পারছেন, স্ট্রোক খেলছে, তখন অপোনেন্টের আরেক দিকের ব্যাটসম্যানের কাজ ছিল তাকে সঙ্গ দেয়া। সেই চেষ্টাটা করেছেন সাইফ এবং শান্ত। ফলে তানজিদ তামিম আমার মনে হয় তার কাজটা, আমার মনে হয় ইটস নট অ্যান এক্সট্রা অর্ডিনারি। কারণ আপনি এরকম ম্যাচে আপনি জানেন যে আপনার যদি উইকেট লুজ করেন, দল খুব বেশি বিপদে পড়বে না, ছোট্ট টার্গেট। বরং আপনি যদি দ্রুত রান তুলে দলকে আরও একটা সহজ জয়ের পথে এগিয়ে নিতে পারেন, সেটা একটা দারুণ ব্যাপার হবে। এবং সেই কাজটাই তানজিদ তামিম করেছেন, এবং তার চেয়ে বড় তিনি খুব টাচে আছেন। সবশেষ বিসিএলও সেঞ্চুরি করেছেন এই মাঠে। ফলে টি-20তে তানজিদ তামিম এখন অটোমেটিক চয়েস, আমাদের নাম্বার 1 ওপেনিং ব্যাটার। ওয়ানডেতেও বরং তানজিদ তামিম আমার মনে হয় সেটার একটা ভালো অপরচুনিটি তিনি কাজে লাগাতে পেরেছেন এই ম্যাচে। কারণ তার কন্টেন্ডার আছেন সৌম্য সরকার, সাইফ, যদিও এখন লিটন এবং আফিফকে মিডল অর্ডারে নামানো হয়েছে, কনফার্ম করা হয়েছে লিটন পরে খেলবেন। স্টিল একটু খারাপই লেগেছে লিটন এবং আফিফ ব্যাটিং পাননি বলে তাদের প্র্যাকটিসটা হলো না। কিন্তু বাংলাদেশে আমার মনে হয় ক্রেডিট গোজ টু অবভিয়াসলি মাইন্ডসেটটা। নোমান, এই জায়গাটায় মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট, যে আমি আসলে এইরকম ম্যাচে আমি কিভাবে করতে চাই। আমি কি খুব সাবধানে ধীরে সুস্থে খেলে 30 ওভারে এই 114 রান চেস করবো, নাকি এখন আমি আসলে টি-20-র যুগ। সো অবভিয়াসলি আপনি এরকম ম্যাচে আসলে এটা খুব দারুণ, এবং যেহেতু একটা ছোট্ট টার্গেট ছিল, সুতরাং এই রিস্কটা নেওয়া যেত। একদমই তাই, যেটা বললাম যে আপনার উইকেট লুজ হলে আসলে ওই ভয়টা নাই যে আপনার দল প্রেসারে পড়বে। কারণ আপনি চাইবেনই যে একদম ট্রেমেন্ডাসলি অ্যাটাক করে খেলতে, অপোনেন্ট বোলারকে মানসিকভাবে আসলে গুড়িয়ে দিতে, এবং বাংলাদেশ এই কাজটা খুব দারুণভাবে পেরেছে। এক্স্যাক্টলি। তিতুমির ভাই, আমরা এই ম্যাচ নিয়ে এবং এই সিরিজটা নিয়ে আরো অনেক কিছু আলোচনা করব, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট বিশ্লেষক ফয়সাল তিতুমির। তিতুমির ভাই, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বলছিলাম যেটি, বাংলাদেশ পাকিস্তান প্রথম ম্যাচ নিয়ে কথা বলছিলাম। নাহিদ রানার কাছে মনে হয় আমার আবার ফিরতেই হবে। যেভাবে তিনি বোলিং করেছেন, তাকে নিয়ে এক্সট্রা, মানে তাকে নিয়ে অনেক আলাপ করার সুযোগ আছে। একটা ব্যাপার আমার কাছে খুবই আশ্চর্যজনক লেগেছে, যেটি হচ্ছে যে বাংলাদেশ কালকে মিরপুরের উইকেটে পেসাররা বল করছেন, সেখানে শর্ট লেগে ফিল্ডার দাঁড়াচ্ছেন, সেখানে হচ্ছে মিডল ওভারগুলোতে হচ্ছে স্লিপে ফিল্ডার দাঁড়াচ্ছেন। সো বাংলাদেশ এই সাহসটা দেখালো মনে হয় নাহিদ রানার জোরেই। এবং সেটার আসলে প্রেক্ষাপটটা কি ছিল, মানে কিভাবে আসলে এই এত অ্যাটাকিং ক্রিকেটটা খেলার সাহসটা বাংলাদেশ কখন পেল? প্রথমত হচ্ছে 2027 বিশ্বকাপ ইন মাইন্ড। সেখানে জানে বাংলাদেশ যে খেলতে হবে সাউথ আফ্রিকান কন্ডিশনে, সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে, এবং সেখানে আসলে আপনাকে ফাস্ট বাউন্সি উইকেটেই খেলতে হবে, ট্রু উইকেট থাকবে। ফলে সেইটারই একটা প্রিপারেশনের ধাপ হিসেবে বাংলাদেশ এই সিরিজটা থেকে আসলে নিয়েছে। এবং মিরপুরের উইকেট নিয়ে তো বহুদিন ধরে কথা হচ্ছে, আমাদের কিউরেটর চেঞ্জ হলো, তিনি এসে নতুন কিউরেটর এসে বলেছিলেন যে তাকে আসলে একটু সময় দিতে হবে, যে সময়টা আসলে তিনি পাচ্ছিলেন না, খুব ব্যস্ত ছিল মিরপুরের উইকেট। বিপিএল এর সময় তার প্রথম উইকেটের পরে আমরা দেখতে গেলাম, মনে হলো যে কি, সে তো একই কালো মাটি, স্পিনিং ট্র্যাক, ধান ক্ষেত, বাট ফাইনালি পিচটা আমরা এখন পাচ্ছি। ফলে এইটা হচ্ছে প্রথমত যে আপনি 27 বিশ্বকাপ রেখে আপনি একটু স্পোর্টিং উইকেটে খেলার একটা মানসিকতা বাংলাদেশ দেখাতে পারছে। এবং অনেকটা আপনি বলার পরে মনে হচ্ছে এখন নাহিদ রানার বোলিং এবং ওই ফিল্ডিং সেট আপ দেখে একটু আফসোস হচ্ছে যে বাংলাদেশকে 4 পেসার নিয়েও খেলাতে পারতো, কেন শরীফুল বাইরে ছিলেন, তাকেও সুযোগ দিতে পারতো। যেরকম উইকেট ছিল, হ্যাঁ সেটাও খুব পসিবল ছিল। এবং মনে হচ্ছে যে বাংলাদেশ যে সময়টা ওয়ানডেতে সবচেয়ে বেস্ট টাইম কাটিয়েছে 2015-এর দিকে ওয়ার্ল্ড কাপ এবং তার পরবর্তী সময়, তখন কিন্তু বাংলাদেশ রেগুলার 4 পেসার নিয়ে খেলেছে, ঘরে এবং ঘরের বাইরে। ফলে এইটা আসলে বাংলাদেশ আবার নতুন করে ওয়ানডেতে, যেহেতু আমাদের সবচেয়ে ভালো ফরম্যাট ছিল, আমরা খুব ভালো করছিলাম, সেখানে আমাদের র্যাঙ্কিং এখন 10-এ চলে গিয়েছে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং নিয়ে অনেক রকম সমীকরণ আমরা মেলাচ্ছি। সেই জায়গাটায় এইটা মনে হয় একটা খুবই সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের, যে এই সময়টা আসলে বাংলাদেশ চেয়েছে
রিয়ালিটিটাকে ফেস করতে, যে আমরা আসলে আমাদের স্ট্রং জোন আমি জানি স্পিন, ঘরের মাঠে আমরা চাইবো হোম অ্যাডভান্টেজ নিতে, কিন্তু সেই জায়গাটা থেকে বের হয়ে আপনি যখন এই মাইন্ড সেট আপ নিয়ে খেলবেন, বাংলাদেশ সেখানে আসলে ম্যাচ মানসিকভাবেও জিতেছে এবং অবশ্যই মাঠের রেজাল্ট তো পক্ষে এসেছে। দিদিন ভাই, কালকে নাহিদ রানা অনেকগুলো রেকর্ডও করেছে। প্রথমত হচ্ছে 5 ওভারে তিনি 5টা উইকেট নিয়েছেন। আমি জানি না ওয়ার্ল্ড ক্রিকেটে এরকম হয়েছে কিনা, 1 ওভারে 3টা-4টা উইকেট আমরা দেখেছি, পরপর 5টা ওভারে তিনি 5টা উইকেট নিয়েছেন, প্রত্যেকটা ওভারে উইকেট নিয়েছেন। সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু যেটি হয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগারটা তিনি গতকাল করেছেন, যেটা এর আগে আমরা মুস্তাফিজকে করতে দেখেছি দুবার। লাস্ট যেটা তিনি মুস্তাফিজের সম্ভবত লাস্ট ফাইফার ছিল সেটি 2019 সালে ওয়ানডেতে। নাহিদ রানা গতকাল সেই রেকর্ডটা ভেঙেছেন। আরেকটা রেকর্ড আমরা দেখেছি, সেটি হচ্ছে যে মিরপুরের উইকেটে পেসারদের সেরা বোলিং ফিগার যেটি, সেখানেও নাহিদ রানা গতকাল নিজের জায়গা করে নিয়েছেন। অনেকগুলো রেকর্ডের ব্যাপার নাহিদ রানার জন্য। নাহিদ রানা সেখানে থার্ডে অবস্থান করছেন। মিরপুরে আমরা সাধারণত পেসারদের এমন ডোমিনেশন খুব কম দেখি। এর আগের যে ফিগারগুলো আমরা দেখতে পাচ্ছি 1 দশক আগে বা 1 যুগ আগে, 13 বছর 14 বছর আগে, তো এটা কালে ভদ্রে হয়ে থাকে আর কি। নাহিদ রানাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের আসলে উইকেটগুলো, বা নাহিদ রানা বা নাহিদ রানার মতো পেসাররা যারা আছেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের উইকেটগুলো নিয়ে ভাবার বিষয় আছে কিনা? অবভিয়াসলি আপনার যদি এরকম একটা আপনার অ্যাসেট থাকে নোমান, যে নাহিদ রানার মতো, আপনি তো আসলে তাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাইবেন। বাংলাদেশ যে কাজটা বেশিরভাগ সময়ই ব্যর্থ হতো, করতে পারতো না। কীরকম ধরেন আমাদের স্পিনারদের ডেবু করানো হতো গিয়ে নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ান কন্ডিশনে, যেটা একেবারেই খুবই খুবই চ্যালেঞ্জিং ওই বেচারাদের জন্য। এবং আর কেউ এরকম, আপনি দেখবেন ইন্ডিয়া তাদের ঘরের মাঠে ডেবু করবে, পাকিস্তান এখানে যাদেরকে ডেবু করাচ্ছে তারা ধরে নিয়ে, যেহেতু তারা র্যাঙ্কিংয়ের 4-এ আছে, পাকিস্তানের এত টেনশন নেই, বরং তারা চাচ্ছে যে 2027 বিশ্বকাপ ঘিরে তাদের দলটাও ব্যাকআপ ক্রিকেটার সব কিছু রেডি করে দেখে নিতে। তো আমরা যখন ধরো নাহিদ রানাকে নিয়ে চিন্তা করছি, লঙ্গার টার্ম চিন্তা করছি, সেই জায়গাটা তাকে যদি আমি আমার ঘরের মাঠেই তার মতো করে একটু প্ল্যাটফর্ম না দিতে পারি, ওই বেচারার তো মানসিক কনফিডেন্সও আসবে না এবং তিনি আসলে নিজেকে নেক্সট লেভেলেও নিতে পারবেন না। যেটা ধরুন আমাদের তাসকিন, মোস্তাফিজরা এখন যে জায়গাটায় আছেন, তাদের উত্তরসূরি যদি চিন্তা করি নাহিদ রানা, তাকে আসলে এই সাপোর্টটা আমাদের মাস্ট দিতে হবে। একই সাথে তার নিউট্রিশন, তার মানে আমি বলবো যে ফিজিক্যালি তাকে ফিট রাখার জন্য যা যা করা দরকার, সে সব কিছুরই আসলে একটা পার্ট, একটা ফুল প্যাকেজ হয়ে আসতে হবে নাহিদ রানার জন্য। এবং এই উইকেটে দেখেন নাহিদ রানা যখন, আজকে আপনি রেকর্ডগুলোর কথা আমরা বলছি, বাট তার ইন্টারভিউটা নিশ্চয়ই শুনেছেন, হি ইজ ভেরি, মানে খুবই এখনও বেশ চাইল্ডিশ, বাট স্টিল নাহিদ রানার যেটা সবচেয়ে বড় উন্নতি চোখে পড়েছে, তার কিন্তু বলে এত কন্ট্রোল ছিল না আগে। এই সিরিজে, এই ম্যাচে আমরা দেখেছি তিনি জায়গার মতো বল ফেলছেন, বাজে বল একেবারেই করেননি, যেটা নাহিদ রানার ক্ষেত্রে আগে খুবই খুবই রেগুলার হতো। তিনি প্রচুর কিছু ডেলিভারি আমরা দেখতাম, একেবারেই লাইন লেন্থ ঠিক থাকছে না, কিন্তু অন্তত এই ম্যাচে সেটার উপর তার কন্ট্রোলটা এসেছে। তার মানে তাকে ওই কনফিডেন্সটা আসলে দিয়েছে উইকেটে, তিনি জানেন কোথায় বল ফেলতে হবে, কি করতে হবে, সেই কাজটা তিনি করতে পেরেছেন। এবং তিনি যখন এই আত্মবিশ্বাস নিয়ে মিরপুর থেকে ধরুন লেটসে জোহানেসবার্গে যাবেন, তিনি যখন দেখবেন যে এই উইকেটে তার জন্য আরও বেশি ফেলে, তিনি তখন আরও কতটা আত্মবিশ্বাস পাবেন সেটা খুব সহজেই অনুমেয়। ফলে আমার মনে হয় যে এগেইন আমি আসলে নাহিদ রানাকে তার নিজের যেরকম দায়িত্বটা দ্বিপাক্ষিক, বোর্ড বা টিম ম্যানেজমেন্ট আসলে তাকে ওই প্রপার গাইডলাইন্সটা করা, তাকে ইউটিলাইজ করতে হবে খুব সাবধানে। এখন যদি আমি তাকে সব ফরম্যাটে সব ম্যাচে খেলাতে থাকি, সেটা কিন্তু বুমেরাং হয়ে দাঁড়াবে আমাদের জন্য। রাইট, তিন ভাই আমরা আরও আলাপ করবো, তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। তিন ভাই, আমরা বলছিলাম যে নাহিদ রানাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তিনি 7 ওভার বোলিং করেছিলেন, আমরা শুরুতেই একবার এইটা নিয়ে আলাপ করেছিলাম যে তিনি যদি টানা বোলিং করে যেতে পারতেন, অথবা তাকে যদি আবারও ফেরানো হতো, সেক্ষেত্রে কি এই যে আমরা যে রেকর্ডগুলো দেখছিলাম একটু আগে, সব রেকর্ড ভেঙে ফেলার সুযোগ ছিল কিনা তার সামনে, এবং সেটি কন্টিনিউ করা উচিত ছিল কিনা, মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সির কোনো দেখেন কিনা আপনি এখানে? মেহেদী হাসান মিরাজের আসলে আমি বলবো সবচেয়ে বড় সমালোচনাটা এটাই, তাকে নিজে প্রমাণের জায়গাটা এড়ে যে তিনি কতটা দলের জন্য আসলে তার যে কোনো মুভমেন্ট নিয়ে আসলে আলোচনা, এটাকে তিনি নিজের জন্য করছেন না দলের জন্য। ধরুন অনেক সময় এরকম হয়েছে মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ে উপরে নামছেন বা পরে নামছেন, এবং সেটা মনে হয় যেন তিনি দলের বা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যতটা না, তার চেয়ে বেশি অনেক বেশি নিজেকে সেভ করার জন্য বা প্রমাণ করার জন্য। লেটস সে এরকমও হয়েছে, ধরুন ব্যাটসম্যান খুব ভালো খেলছেন, এই সময় মেহেদী হাসান মিরাজ নিজেকে বোলিংয়ে আনছেন না, লেটস সে তিনি আউট হয়েছে, নতুন ব্যাটসম্যান, তখন তিনি বোলিংয়ে আনলেন, এইগুলো আসলে তখন তাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। এইখানে আসলে এই ম্যাচটায় বাংলাদেশ দল যখন এত ভালো করেছে ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব কিছু মিলিয়ে, দল আসলে এমনভাবে জিতে সমালোচনার খুব বেশি জায়গা নেই। কিন্তু এই সমস্ত ম্যাচেও আমার মনে হয় আমাদের নিজেদের একটু আতশ কাছে দেখা উচিত, এই ম্যাচেও ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে ডিসকাশন হওয়া উচিত। এবং মেহেদী হাসান মিরাজের এই জায়গাটাই
আমার কাছে যেটা মনে হয়েছে এগেইন আমি এটা নিয়ে আমরা কথা বললামই যে তিনি আসলে নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য নিজের বোলিং প্র্যাকটিসটা দেখে নেওয়ার জন্য, কারণ এইরকম অপরচুনিটি তিনি সব ম্যাচে পাবেন না যে দল একেবারে ধরাশায়ী বল করছেন তিনি টানা 10 ওভার এবং সেই জায়গাটায় আসলে একটা খুব ভালো একটা ইকোনমি রেট শেষ করে তিনি ভালো বোলিং ফিগার নিয়ে বের হচ্ছেন। কিন্তু নিজের let's say ক্যারিয়ারটাকে যদি সেভ করলেন, পাকিস্তানের ব্যাটাররা সেট হয়ে যেতেন তখন আসলে মেহেদী হাসান মিরাজ নিজেকে একটু অন্যভাবে হয়তো ব্যবহার করতেন। এবং এই রকম ম্যাচে এখন এগেইন আপনি আসলে চাইলে আপনার বেস্ট বোলারকে দিয়ে বা যেহেতু পেসাররা উইকেট পাচ্ছেন রেগুলার এবং শেষ দিকে আমরা দেখেছি 9 নম্বর উইকেটে এসে আর পড়ছিল না, লাস্টের দিকে 30টা রানের মতো হয়ে গেছে, যেটা হয়তো বা আটকানো যেত। বাট একই সাথে আমার মনে হয় ওইটুকু ছাড় দেওয়া যায়। মেহেদী হাসান মিরাজ নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য 10 ওভার বল করেছেন, হাত ঘুরিয়েছেন, কারণ এরকম অপরচুনিটি তিনি প্রতিদিন পাবেন না। সো যেন কঠিন ম্যাচের জন্য একটা প্রিপারেশন তিনি এই ম্যাচে নিয়ে নিলেন, কারণ পাকিস্তান এমন একটা দল আপনি খুব ডেফিনেটলি ভালো করে জানেন 3 ম্যাচের মধ্যে লেটসে কালকেই তারা বাউন্স ব্যাক করে বসতে পারে খুব ভালোভাবে, এবং তখন আসলে মেহেদী হাসান মিরাজের আসল চ্যালেঞ্জটা হবে। সেটাই। কিন্তু মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলাপ হয়। 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ মেহেদী মিরাজের নেতৃত্বে যাবে কিনা সেটা নিয়ে এরই মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠেছে। শুধুমাত্র এই ব্যাপারটা না যে অনেকেই বলছেন যে তিনি অনেকটা সেলফিশ, আপনি বলছেন কনফিডেন্স বাড়ানোর জন্য, কিন্তু অনেকে তাকে সেলফিশ বলে থাকেন যে এই ধরনের ম্যাচে তিনি ইকোনমি রেট বাড়ানো, নিজেরটা কমিয়ে নেওয়ার জন্য, বা হচ্ছে 2-1টা উইকেট যখন উইকেট পড়ছেই তখন নিজেও 2-1টা উইকেট নেওয়ার জন্য, অথবা দল যখন ভালো সিচুয়েশনে থাকে। তবে দল জিতলে এই প্রশ্নগুলো আসলে এতটা উঠবে না, দল যখন খারাপ করতে শুরু করবে তখন এই প্রশ্নগুলো বেশি উঠবে। এবং মেহেদী হাসান মিরাজ অবশ্যই এখনো কিন্তু বলা যায় না যে অটোমেটিক চয়েস আমাদের ক্যাপ্টেন হিসেবে যাবেন 2027 বিশ্বকাপে। তার পারফরমেন্স অবশ্যই দেখা হবে, দল ভালো করলে তিনি বেঁচে যাবেন, তার নিজেকে নিয়ে হয়তো এত, কিন্তু দল যদি খারাপ করতে থাকে, রেজাল্ট যদি না আসে, তখন কিন্তু মেহেদী হাসান মিরাজের উপরেই প্রথম কোপটা পড়বে অবভিয়াসলি। সেটাই। তবে পাকিস্তানের যারা লেজেন্ডরা আছেন, বাংলাদেশ কালকে যেভাবে জিতেছে অবশ্যই সবাই খুব প্রশংসা করছে, পাকিস্তানে যারা আছেন তারাও প্রশংসা করছেন। আমরা অনেকগুলো পাকিস্তানি কিংবদন্তিরা যারা আছেন, আপনি মোহাম্মদ আমিরের কথা বলছিলেন, আমরা রমিজ রাজার মুখে শুনেছি, আমরা সালমান বাটের মুখে শুনেছি, আমরা অনেকগুলো পাকিস্তানি লেজেন্ডের মুখে বাংলাদেশের প্রশংসা শুনেছি। অ্যাট দ্য সেম টাইম একটা কথা আমি পিক করবো, সেটা হচ্ছে যে তারা বলছিলেন যে পাকিস্তানি ব্যাটাররা গতি দেখে ভয় পায়। এই কথাটা সম্ভবত সালমান বাট বলেছিলেন। পাকিস্তানকে আমরা সবসময় পেসারদের হাব হিসেবে জানি, সেখানে তারা গতি দেখে ভয় পাবে কেন? মানে এটা একটু আমার কাছে ধরেন লেটসে তারা যখন প্র্যাকটিসও করছে তাদের বোলাররা কিন্তু এরকমই 140 প্লাস গতিতে বল করে থাকে নর্মালি। আপনার নিশ্চয়ই মনে আছে ম্যাচের আগের প্রেস কনফারেন্স শাহিন শাফরিদি এই কথাটাই বলেছেন যে পাকিস্তান পরিচিত গতির জন্য, আমরাও আসলে আমাদের পেসাররা সেরকম মানসিকতা নিয়ে এসেছে আজ আমরা পেস দিয়েই বিট করবো, কিন্তু সেই জায়গাটা তারা নিজে বিট হয়েছেন। এবং আমার মনে হয় নাহিদ রানা একেবারে আনকোরা তাদের কাছে, এবং বাংলাদেশের কেউ তারা ওই যে পড়াশোনা করেছেন স্পিন নিয়ে মেহেদী হাসান মিরাজ অর রিশাদকে কিভাবে খেলবেন, কিন্তু ইন দ্য মিন ওয়াইল দেখা যাবে নাহিদ রানার এই গতি এবং বাউন্স পেস তারা আসলেই প্রিপেয়ার ছিলেন না। কিন্তু এটা একটু সারপ্রাইজিং, কারণ তারা তো আসলে অনুশীলনে এই সুযোগটা পেয়েই থাকেন। তবে আমার মনে হয় নাহিদ রানাকে দেখে এখন একটু ইন্ট্রিগ হবে তারা যে নেক্সট ম্যাচে হারিস রূপকে খেলানোর জন্য, কারণ অবভিয়াসলি অনেকটা ভালো গতির বোলার, অভিজ্ঞ। সো হয়তো পাকিস্তান দলে অবভিয়াসলি পরিবর্তন আসবে এই ম্যাচে, কিন্তু তাদের পেসারদের কাছ থেকেও সারপ্রাইজ পেতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা। অবশ্যই তিন ভাই আমরা আরো আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতি নেব। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, সেটা একটু পরেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে। চলে যাচ্ছি আবার এখন মাঠে। তিতুমির ভাই, আমরা যেটি বলছিলাম যে বাংলাদেশ এই সিরিজটা শুরু থেকে বলে আসছিল যে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা এই সিরিজ থেকে শুরু করবে, এবং আমরা জানি যে বাংলাদেশের বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশের সাথে বেশ কয়েকটা সিরিজ আছে, তবে সেই সিরিজগুলো বাংলাদেশকে খেলতে হবে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর বিপক্ষে, যেখানে বাংলাদেশকে সরাসরি কোয়ালিফাই করতে হলে র্যাঙ্কিংয়ে 8-এর মধ্যে থাকতে হবে। এরকম যখন সমীকরণটা, তখন বাংলাদেশ গতকালকে যেভাবে স্টার্ট করলো, এটা আসলে কতটুকু কনফিডেন্স বাড়াবে? অনেক কনফিডেন্স বাড়াবে। প্রথমত আপনি যদি এই সিরিজ বাংলাদেশ 2-1-এও যেতে, এখন র্যাঙ্কিংয়ে 10 আছে, সেখান থেকে 9-এ চলে আসবে বাংলাদেশ। এবং সামনের ইকুয়েশন যেটা, অনেকগুলি আসলে হোম ম্যাচ আছে, ভারতের সঙ্গে হোম ম্যাচ আছে, অস্ট্রেলিয়া যদিও সেখানে গিয়ে খেলতে হবে, নিউজিল্যান্ডের সঙ্গে আছে, এবং তখন আসলে ইকুয়েশনটা প্রথমত র্যাঙ্কিংয়ে 8-এ থাকতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি র্যাঙ্কিংয়ে এবার 9-এ থাকতে হবে, কারণ সাউথ আফ্রিকা আয়োজক দেশ হিসেবে তারা র্যাঙ্কিংয়ের ভেতরে 8-এর অলরেডি আছে, ফলে 9 নম্বর দলকেও আসলে এন্ট্রিটা নিতে হবে। তিতুমির ভাই, আমরা যে আলাপগুলো করছিলাম বাংলাদেশ দল নিয়ে, সিরিজ নিয়ে, আজকে সময় স্বল্পতার কারণে খুব বেশি আলাপ করা যায়নি। নিশ্চয়ই আরেকদিন অন্য কোনো টপিকে আপনাকে আবারও আমরা পাবো। আজকে সিরিজ জিতুক, এটাই এখন আমাদের আসলে চাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ তিতুমির আমাদের সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।